আমন্ত্রণ রাতের বাংলাদেশের শুরুতেই জানাবো শিরোনাম। অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দিয়ে রুলিং সুপ্রিম কোর্টের। প্রতিরক্ষা সহ ২৭ বিভাগের দায়িত্বে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আইন শৃঙ্খলা প্রতিষ্ঠাই প্রথম লক্ষ্য। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। সহকারী উপদেষ্টা বা এইরকম ভাবে কোনো একটা পদায়ন করে তদারকির সুযোগ থাকা, বক্তব্যে রাখার সুযোগ থাকা, সেই ব্যবস্থাটি থাকবে। জাতীয় স্মৃতিসৌধে উপদেষ্টাদের সাথে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদন। ভাষা শহীদদের স্মরণ করলেন কেন্দ্রীয় শহীদ মিনারে। তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। বড় যে দেশগুলি আছে তাদের সাথে আমাদের সম্পর্কের একটা ব্যালেন্স মেনটেন করতে হবে। জনমনের শান্তি ফেরানো সবচেয়ে জরুরি বলছেন বিশ্লেষকরা। অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কারের তাগিদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জাতিসংঘের। বিএনপির সঙ্গে আবাসিক প্রতিনিধির বৈঠক। গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের। আজও দিনভর রাষ্ট্র মেরামতের মিশনে শিক্ষার্থীরা। ট্রাফিকিংয়ের পাশাপাশি বিভিন্ন জেলায় বাজার তদারকি। ছাত্র সমাজের সকল ভাইরা মিলে আমরা মনিটরিং এর কাজ আছে। আমাদের আশা করি এই মনিটরিং আমরা অব্যাহত রাখবো। আমাদের ডিরেকশনে সবাই ট্রাফিক মানতেছে, জনগণরা আমাদের অনেক হেল্প করতেছে। সেনা প্রহরায় রাজধানী সহ সারা দেশে একে একে শুরু হচ্ছে বিভিন্ন থানার কার্যক্রম। ভীতি কাটিয়ে জনগণের আস্থা ফেরাতে চান পুলিশ সদস্যরা। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। রাজধানীর শাহবাগে সংখ্যালঘু শিক্ষার্থীদের বিক্ষোভ। বিভিন্ন স্থানে হামলা ভাঙচুরের বিচার বিভাগীয় তদন্তের দাবি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু। শপথ নেবার পরের দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করেছেন প্রধান উপদেষ্টা। তিনি একাই দায়িত্বে আছেন ২৭ মন্ত্রণালয়ের। দুপুরে প্রধান উপদেষ্টার আবাসিক কার্যালয়ে যমুনায় বৈঠকও করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। পরে দুজন উপদেষ্টা গণমাধ্যমকে জানিয়েছেন এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই তাদের মূল লক্ষ্য। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন। শুক্রবার সকালে অন্তর্বর্তী সরকারের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে প্রতিরক্ষা, সশস্ত্র, জনপ্রশাসন, জ্বালানি, বিদ্যুৎ সহ ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাছে রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বরাষ্ট্রে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, পররাষ্ট্রে ডক্টর তৌহিদ হোসেন, আইনে ডক্টর আসিফ নজরুল, অর্থ ও পরিকল্পনায় ডক্টর সালেউদ্দিন আহমেদ, স্থানীয় সরকারে হাসান আরিফ, শিল্প মন্ত্রণালয়ে আদিলুর রহমান খান, পরিবেশ ও বনে সৈয়দা রিজওয়ানা হাসান, সমাজ কল্যাণে শারমিন মুর্শিদকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যে নূরজাহান বেগম, ধর্মে খালিদ হোসেন এবং ফরিদা আক্তার পেয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। শিক্ষার্থীদের পক্ষে সরকারে থাকা নাহিদ ইসলাম, আইসিটি ও আসিফ মাহমুদ সামলাবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায় ও ফারুকী আজমের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ না হওয়ায় তাদের নামে কোনো দপ্তর বন্টন হয়নি। শুক্রবার স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতার পর বেলা 11:30টার দিকে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টারা আসেন রমনার যমুনা ভবনে। পরে উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বৈঠকের সারসংক্ষেপ তুলে ধরেন। প্রধান উপদেষ্টা আছেন, উনি আগামীকাল রংপুরে যাবেন আবু সাইদের পরিবারের সাথে দেখা করতে। সাথে আমাদের দুজন যে ছাত্র প্রতিনিধি আছে, শিক্ষার্থী প্রতিনিধি, তারাও যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। কত দ্রুত বিচার কার্য শুরু করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন। আইসিটি আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হলেও ওগুলোর অধীনে অনেকের শাস্তি হয়েছে বা অনেকে জেলে আছে, অনেকের বিরুদ্ধে মামলা চলছে। হয়রানিমূলক মামলার মধ্যে ওই মামলাগুলো আনা হবে। এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি
সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নিব। শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের প্রতিটি মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত করার কথা জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। এখন আমাদের সময় হচ্ছে বাংলাদেশকে আবার নতুন করে গঠন করে গড়ে তোলা, সেই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সহকারী উপদেষ্টা বা এইরকমভাবে কোনো একটা পদায়ন করে যে ছাত্রদের ওই মন্ত্রণালয়ে একটা হচ্ছে তদারকির সুযোগ থাকা, বক্তব্যে রাখার সুযোগ থাকা, সেই ব্যবস্থাটি থাকবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার আবাসিক কার্যালয়ে যমুনায় উঠলেও সেখানে দিনভর শুভেচ্ছা জানাতে আসা কোনো শ্রেণী পেশার মানুষকে দেখা যায়নি। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। মহান মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান তারা। সেখানে আনুষ্ঠানিকতা শেষে আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে, গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ভাষা শহীদদের। শপথ গ্রহণের পরদিন শুক্রবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। সকাল 9:30টার কিছু পর সেখানে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরই শ্রদ্ধা নিবেদনের পালা। প্রথমেই স্মৃতিসৌধের মূল বেদিতে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা, স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। শ্রদ্ধা নিবেদনের পর বৈরী আবহাওয়ার মাঝেও বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। এ সময় বাজানো হয় বিউগল, জানানো হয় রাষ্ট্রীয় সালাম। পরে শ্রদ্ধা জানায় উপদেষ্টা পরিষদ। উপস্থিত 13 উপদেষ্টাকে সাথে নিয়ে শ্রদ্ধা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সাভারের সকল আনুষ্ঠানিকতা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন নতুন সরকারের সদস্যরা। প্রথমেই ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দায়িত্ব পাওয়ার নিজ নিজ খাতকে সচল এবং দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ, এমনটা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। বলছেন, বিভিন্ন খাতকে জনবান্ধব ও সহজ করতে দরকার সমন্বিত প্রচেষ্টা। তবে এখন বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা স্বাভাবিক করা এবং অর্থনীতির চাকা সচল রাখা। সকালে জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলী। পরে পৃথকভাবে গণমাধ্যমে কথা বলেন কয়েকজন উপদেষ্টা। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, দেশ বিনির্মাণের দায়িত্ব দেশবাসীরও। এছাড়া বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার, ব্যাংকিং ও পুঁজিখাতকে সচল করতেও উদ্যোগ নেবেন অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে। মানুষের জীবিকার যে এটা এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইসে করতে হবে। ব্যাংকিং সেক্টর, আর্থিক সেক্টর, শুধু ব্যাংকিং না, পুঁজিবাজার আছে, তাই না, অন্যগুলো, সেগুলো আমরা ইনশাল্লাহ ঠিক করব। সবাই দোয়া করবেন, এটা আমাদের একার কাজ না, সারা দেশবাসীর কাজ। এবং আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক দায়িত্ব পাওয়া তৌহিদ হোসেন বলেন, সব দেশের সাথে কূটনৈতিক কার্যক্রম, বিশেষভাবে বড় দেশগুলোর সাথে সম্পর্ক বাড়াবে বাংলাদেশ। এদিকে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রীয় পরিকল্পনা অনুযায়ী কিভাবে ইতিবাচক কাজ করা যায় তাই তার লক্ষ্য। আমরা তো সবার সাথে ভালো সম্পর্ক রাখবো, সব দেশের সাথে, এবং বড় যে দেশগুলি আছে তাদের সাথে আমাদের সম্পর্কের একটা ব্যালেন্স মেনটেন করতে হবে। আগে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে করতাম, এখন রাষ্ট্রীয় ক্ষমতার ভিতর থেকে করার চেষ্টা করব। আমার পরিকল্পনা হচ্ছে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক পথে যেন বাংলাদেশ যাত্রা করতে পারে, সেই ভিত্তিটা স্থাপন করে দেওয়া। সিস্টেমের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে, জনগণের সেই আস্থা ফিরিয়ে আনাকেই চ্যালেঞ্জ মনে করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক
উপদেষ্টা নাহিদ হোসেন। যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব জানান, সামাজিক ও রাষ্ট্রীয় সংস্কারের ভিত্তিতে সুন্দর দেশ গড়ার প্রত্যয়। যেহেতু এই সরকার একটা গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে তৈরি হয়েছে, মানুষের এই সরকারের প্রতি আস্থাটা রয়েছে, বাংলাদেশ পুনর্গঠনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি বা প্রতিশ্রুতি রেখেছি সেটি দ্রুত সময়ের মধ্যে কার্য করাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। শিক্ষার্থীদের এবং ছাত্র জনতার কথাগুলো রাখতে পারবো এবং আমরা যেই দাবি নিয়ে এই আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব। তবে স্বাভাবিক পরিস্থিতিতে দেশকে আনতে সবার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে, এমনটাও জানিয়েছেন উপদেষ্টারা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন রাষ্ট্র পরিচালনার জন্য প্রধান উপদেষ্টা সহ অন্যদের শপথ গ্রহণের পক্ষে মত দিয়েছিলেন আপিল বিভাগ। গতকাল শপথ পড়ানোর বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান বিচারপতির কাছে মতামত চান। সেই সময় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতি ভার্চুয়ালি যুক্ত হয়ে ওই মত দেন। আজ সুপ্রিম কোর্ট প্রশাসন মতামত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে, রাষ্ট্রপতি বলেছেন দেশে প্রধানমন্ত্রী ও সংসদ না থাকা অবস্থায় রাষ্ট্র পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের মতামত দরকার। পরে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী মতামত দিয়ে আপিল বিভাগ বলেন, সংসদ না থাকা অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং জনমনের শান্তি ফেরানো অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। সেই সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক সংস্কার আর বহির্বিশ্বে ভাবমূর্তি পুনরুদ্ধার ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। জানান, সাম্য, ন্যায় বিচার ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ না করতে পারলে ব্যর্থ হতে পারে ছাত্র জনতার আন্দোলন। বৃহস্পতিবার রাতে শপথের পর কাজ শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে হয়েছে দপ্তর বন্টন। রোববার থেকে আনুষ্ঠানিকভাবে দপ্তরে কাজ শুরু করবেন উপদেষ্টারা। কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের ফসল ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার। কার্যত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পুলিশ ও জনপ্রশাসনে নানা অস্থিরতা। বৃহস্পতিবার রাত পর্যন্ত ছিল না থানা পুলিশ। কোথাও কোথাও পাড়ায় মহল্লায় ডাকাতির আতঙ্ক ছিল, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ। এই অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক করাই সরকারের অগ্রাধিকার হওয়া জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। প্রধান চ্যালেঞ্জ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দেশের জনগণের মনে শান্তি ফিরিয়ে আনা, যাতে মানুষ রাতে নির্ভয়ে ঘুমাতে পারে, নির্ভয়ে চলাফেরা করতে পারে, নিজের কাজ করতে পারে, কোনো ব্যবসা প্রতিষ্ঠান যেন ক্ষতিগ্রস্ত না হয়, কোনো দল যেন ক্ষতিগ্রস্ত না হয়, কোনো ব্যক্তি যেন ক্ষতিগ্রস্ত না হয়, এগুলোর নিশ্চয়তা বিধান করা। একটা ঘটনাও যেন এরকম না ঘটে, এবং বিশেষ করে যারা মাইনরিটি কমিউনিটি আছে সবাই কিন্তু একটা আস্থাহীনতায় ভুগছে, যার ফলে খুব জরুরি হচ্ছে এই আস্থাটা ফিরিয়ে আনা এবং এটাকে 1 নম্বর প্রায়োরিটি দিয়ে এখন এটাকে অ্যাড্রেস করা উচিত। সেই সাথে আছে নানা চ্যালেঞ্জ, বিশেষ করে প্রশাসনিক সংস্কার, পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জন। দ্রব্যমূল্য সহনীয় করার সাথে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো ও সামগ্রিক অর্থনীতিতে গতিশীলতা আনতে হবে এই সরকারকে। এভাবে সরকার ব্যবস্থা চলে আসছিল, ব্যবস্থার পরিবর্তন, এমন একটা ব্যবস্থা দরকার যে ব্যবস্থার মধ্য দিয়ে কোনো নির্বাচিত সরকার বা অন্য কোনো ধরনের সরকার যাতে স্বৈর সরকারের বা ফেসিবাদী সরকারের রূপ না নিতে পারে। সেই কারণে যে রিফর্মগুলো করতে হবে তার জন্য প্রয়োজনীয় সময় দরকার। আমি মনে করি এই সরকার কমপক্ষে 1000 দিন থেকে এই কাজগুলো করা দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে ইকোনমিক রিকভারি, আরেকটা হচ্ছে আমাদের যা প্রতিষ্ঠানগুলো ছিল সরকারের, আমরা যদি জুডিশিয়ারির কথা বলি, আমরা যদি পুলিশের কথা বলি, আমরা যদি অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলি, কোনো কিছু এখন আসলে প্র্যাকটিক্যালি এখন আর এক্সিস্ট করছে না। ইকোনমি যদি রিকভারি না হয়, রাজনৈতিক অস্থিরতা কিন্তু বাড়বে খুব স্বাভাবিকভাবে। সব ছাপিয়ে হিংসা বিদ্বেষ ভুলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন যেন কোনোভাবেই হোঁচট না খায়, সেদিকে নজর রাখার তাগিদ তাদের। মাইনরিটি কমিটিকে ঘিরেই কিন্তু আন্তর্জাতিক রাজনীতি যারা অ্যাক্টর আছে তারা কিন্তু খুব সক্রিয়। এখন এটা যদি ট্যাকেল না করা যায়, তখন এটা ট্যাকেল করতে গেলে ওনাদের
নিরাপত্তা দেওয়া এবং সবাইকে ইন জেনারেল নিরাপত্তা নিশ্চিত করা, এটা না করতে পারলে কিন্তু যে অস্থিরতা তৈরি হবে সেটা কিন্তু আন্তর্জাতিক অ্যাক্টরদের জন্য কিন্তু নতুন আবার সুযোগও তৈরি করবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সুযোগ এসেছে এবং এই সুযোগ আমাদের আশেপাশের দেশেও কখনো পাইনি। তা আমরা যে সুযোগটা পেয়েছি, এই সুযোগে রাষ্ট্রযন্ত্রকে মানবিক করার ব্যবস্থা করতে হবে। প্রত্যাশা সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ, এমনটি জানিয়েছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে জাতিসংঘের আলোচনা অব্যাহত থাকবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আশা প্রকাশ করে বলেন, সকলে মিলেই গড়ে তোলা হবে আগামীর বাংলাদেশ। ছাত্রনাগরিক অভ্যুত্থান শেষে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের পরদিনই বিএনপির সঙ্গে বৈঠক করল জাতিসংঘ। শুক্রবার বেলা 11টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কূটনীতিক গোয়েন লুইস জানান, কি করে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করতে পারে তা নিয়েই এই আলোচনা। এই ইস্যুতে দেশের অন্য সব দল ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবেন তারা। কি করে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করতে পারে এবং কি করে অর্থনৈতিক অগ্রগতি হতে পারে দেশের, সেসব নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। বাংলাদেশের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে, সেই সাথে পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাব। সহিংসতা বন্ধ করে সকলকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের শঙ্কা কেটে গেছে। হিউম্যান রাইটস ফিরিয়ে আনা, বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই শঙ্কা কেটে গেছে এবং সেই সংখ্যা কেটে আগামী দিনের বাংলাদেশ আমরা সকলে মিলে কীভাবে করব। ভাই, নিরপেক্ষ নির্বাচন নিয়ে তো কারো মনে কোনো সন্দেহ নাই, বাংলাদেশেও নাই, বাইরেও নাই, তো সেটা তো হবেই, সেটা তো হতেই হবে। এই জন্যই তো আজকে বাংলাদেশের আন্দোলন হয়েছে, রক্ত দিয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে ছিলেন ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানালো বিশ্বের নানা দেশ ও জোট। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, গণতন্ত্রকে এগিয়ে নিতে ঢাকার সাথে কাজ করতে চায় ওয়াশিংটন। ইউরোপীয় ইউনিয়নও বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে। জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ জানান, গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় সহযোগিতায় আগ্রহী ইইউ। শুক্রবারই বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানায় চীন। পারস্পরিক সহায়তা বৃদ্ধিতে নতুন সরকারের সাথে কাজ করতেও আগ্রহী বেইজিং। ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণের সহায়তা করতেও প্রস্তুত জাতিসংঘ। কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিকেলে হাসপাতালে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর নেন তারা। বলেন, অবকাঠামোর চেয়ে মানুষ গুরুত্বপূর্ণ। অসুস্থদের যথাযথ চিকিৎসার জন্য প্রয়োজনে সিএমএইচে এবং বিদেশে নেওয়া হবে। তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান সমন্বয়করা। আরও বলেন, আহতদের তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। তাদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রের। এখানেও টিম গঠন করা হয়েছে বিভিন্ন ওয়ার্ডে দেখার জন্য, এবং ঢাকার বাইরের অন্যান্য হসপিটালে, জেলা পর্যায়ে এবং বিভাগ পর্যায়ে অন্য হসপিটালে দেখার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টিম গঠন করা হয়েছে। আমাদের ভাইরা সুস্থ হয়ে বাড়ি না যাওয়া পর্যন্ত আমাদের এই যে রাজপথে নেমে আসা ভাইদের খোঁজে, বোনদের খোঁজে, সেটি থামবে না। রাজধানীর বিভিন্ন স্থানে আজও ট্রাফিক কন্ট্রোলের কাজ করেছেন শিক্ষার্থীরা। সড়কে বেড়েছে যান চলাচল, পেশাদারিত্বের সাথেই তা নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। পাশাপাশি রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বাজার তদারকি করছে তারা। সাধারণ মানুষও এগিয়ে আসছেন শিক্ষার্থীদের সহযোগিতায়। তরুণরা বলছেন, সবার আগে দেশ,
দেশ সংস্কারে এখন সবাই ঐক্যবদ্ধ। কোনো গাড়ি চালানো অবস্থায় কোনো প্রকার মোবাইলে কথা বলতে পারবে না। দেশ এখন তরুণদের হাতে, তাই অন্যান্য দায়িত্বের পাশাপাশি ট্রাফিক বিভাগের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। রোদ বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত তারা। সাথে আছেন আনসার সদস্যরাও। আমাদেরকে সাহায্য করার নমুনা দেখে বোঝা যাচ্ছে যে মানুষ আসলে এতদিন অতিষ্ঠ ছিল। আমাদের ডিরেকশনে সবাই ট্রাফিক মানতেছে, জনগণরা আমাদের অনেক হেল্প করতেছে। অ্যাম্বুলেন্সের জন্য আলাদা একটা লাইন করে দিছি যাতে ওনারা তাড়াতাড়ি যেতে পারে। এত কষ্ট করতেছে রোদের মধ্যে, তারপরে ওদের মনে এত আনন্দ, আমাদের মনে অনেক আনন্দ। আমরা একটা নতুন বাংলাদেশ চাই, যেখানে সব ধরনের নিয়ম মানব। শিক্ষার্থীদের সুবিধার্থে তাদের অনেককে সরবরাহ করা হয়েছে নির্দিষ্ট পোশাক, ছাতা সহ অন্যান্য সামগ্রী। শিক্ষার্থীরা বলছেন, কষ্ট হলেও দেশের জন্য কাজ করতে পেরে খুশি তারা। যারা ট্রাফিক মানে নাই, হেলমেটবিহীন ছিল, তাদের 10 মিনিট আমরা এই ট্রাফিকের দায়িত্ব দিয়েছি। আমরা 3টা লাইনে গাড়িগুলোকে পার করতেছি, ইমার্জেন্সি লেন আর রিক্সার জন্য একটা লেন প্লাস একটা বাসের জন্য একটা লেন, এইভাবে আমরা কাজ করতেছি। সাধারণ মানুষও শিক্ষার্থীদের কাজে সন্তুষ্ট। বলছেন, ট্রাফিক আইন পরিপূর্ণভাবে না জানলেও পেশাদারিত্বের সাথে যানজট নিরসন করছেন তারা। এই ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, ওরা যেন একটু দিক নির্দেশনা দেয় আমাদের স্টুডেন্টের উদ্দেশ্যে। প্রত্যেকটা সিরিয়ালে আগে আমাদের যে সিগন্যালগুলোতে 10 মিনিট 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হতো, এখন অনেকটাই কম দাঁড়ানো হচ্ছে। বিনা স্বার্থে যেন তারা শ্রম দিছে, এটা তাদের অনেক আনন্দের বিষয়, খুশির বিষয়, কারণ তারা দেশটার আবার সুন্দর করে সাজাইতে চাইতেছে। না বেশিক্ষণ তারা করে এলায় না, 5 থেকে 4 মিনিট তারপর ছেড়ে দেয়, আর এমনি কোনো যানজটও নাই। বাজার নিয়ন্ত্রণেও মাঠে নেমেছে শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন জায়গায় দেখা গেছে তাদের তৎপরতা। তারা কথা বলছে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে, যাচাই করছে দাম, তাগিদ দিচ্ছে সবাইকে সচেতন থাকার। ছাত্র সমাজের সবাই, সকল ভাইরা মিলে আমরা মনিটরিং এর কাজে আসছি, যাতে কেউ বাড়তি দাম বা জনমানুষকে কোনো ভোগান্তিতে না ফেলাইতে পারে। জেলা কর্তৃক আমাদের বাজার মনিটরিং চলছে, আমরা আশা করি এই মনিটরিং আমরা অব্যাহত রাখবো। শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসছেন সাধারণ মানুষও। খাবার ও পানি দিয়ে এই পরিবর্তনের ভাগীদার হচ্ছেন অনেকেই। সবার চাওয়া, নতুন করে আবারও যাত্রা শুরু করুক বাংলাদেশ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ভীতি কাটিয়ে খুলতে শুরু করেছে রাজধানীর থানাগুলো। কাজ শুরু হয়েছে সীমিত পরিসরে। এদিকে নতুন আর হামলার ঘটনা ঘটবে না বলে আশ্বাস জনসাধারণের। আর বাকি সদস্যদের থানায় ফেরার আহ্বান জানিয়ে পুলিশ বলছে, জনগণের হারানো আস্থা পুনরুদ্ধার করবে বাহিনীটি। পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, সারা দেশে এখন পর্যন্ত 361টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটনে 70 এবং রেঞ্জে চালু হয়েছে 291টি থানার কার্যক্রম। রাব্বি সিদ্দিকের রিপোর্টে বিস্তারিত। মাত্র একদিন আগেও পুলিশ স্টেশনগুলোর মূল ফটকে ছিল তালা, বন্ধ ছিল সেবা কার্যক্রম। তবে একদিনের ব্যবধানে পুলিশ সদস্যরা ফিরতে শুরু করেছেন থানায়। শুক্রবার সকাল থেকে খুলতে শুরু করে থানাগুলো। কর্মস্থলে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন পুলিশ সদস্যরা। জানান, ভীতিকর অবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন সবাই। সহকর্মী হারানোর বেদনা নিয়ে কাজ শুরু করে আবারও জনগণের আস্থা অর্জন করতে চান তারা। আমরা একসঙ্গে কাজ করেছি, এরকম অনেক সদস্য এখন নেই। আসলে আমরা এখানে হৃদয় আমাদের ভারাক্রান্ত। আমি এই পুলিশে আজ 23 বছর একসাথে কাজ করেছি। কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। সামগ্রিক পুলিশিং যত কার্যক্রম এখন থেকে আমরা এখানে শুরু করব এবং সব ধরনের যে জনগণের যে সহায়তা, পুলিশি সহায়তা আমরা এখান থেকে প্রদান করব। পুলিশের সার্বিক কাজ স্বাভাবিক রাখতে সহযোগিতা করছেন সেনাবাহিনীর সদস্যরা। পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে পুলিশ ভাইদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবে, এভাবে আমাদেরকে সবাই আশ্বস্ত করেছে। এদিকে পুলিশ সদস্যদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সাধারণ মানুষ। পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে, ওনাদের পাশে দাঁড়াতে আমাদের সেনাবাহিনী বাইরা আছেন, পাশাপাশি আমরা সাধারণ জনতা, ব্যবসায়ী, আমরাও ওনাদেরকে সহযোগিতা করব। অবশ্যই ফিরে আসা উচিত। রাস্তার যে অবস্থা এবং রাতে যে শুনশান পরিস্থিতি, এই পরিস্থিতিতে সাধারণ মানুষ বসবাস করা খুব কঠিন হয়ে যাবে। তথ্য পেয়ে আমি থানায় আসলাম, এসে দেখলাম যে থানায় কাজ চলতেছে, তা আমি আমার সমস্যাটা বললাম, ওনারা আমার এটা সমাধানের ব্যবস্থা নিচ্ছেন। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা সবার।
সেনা পাহারায় রাজধানীর থানাগুলোর কার্যক্রম শুরু হয়েছে, যদিও তা সীমিত পর্যায়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এখন থেকে থানাগুলো যদি সক্রিয় না হয় তাহলে আরও অবনতির শঙ্কা করছেন নগরবাসী। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পতিত স্বৈরাচার ও তার দোসররা পরিকল্পিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার ও বিজয়ী ছাত্র জনতার উপর প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সকল ঘৃণ্য অপরাধের দায় সুকৌশলে বিএনপি সহ গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উপর চাপানোর চেষ্টা চলছে। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। এদিকে আলাদা এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপিতে নতুন করে কাউকে যোগদান না করাতে নির্দেশনা দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি। রাষ্ট্র সংস্কারে তাদের যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন বলে মনে করে দলটি। নির্বাচন পদ্ধতি সংস্কার, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও অর্থনীতিকে সচল করা সহ ১৩ দফা দাবি তুলে ধরেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পরদিনই সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টি। নতুন সরকারকে সমর্থন ও অভিনন্দন জানায় দলটি। কমিশন গঠন করে শিক্ষার্থী, জনতা ও পুলিশ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। রাষ্ট্র সংস্কারে আরও বেশ কিছু দাবি তুলে ধরা হয় এ সময়। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কোনো বিনিময়ে ফিরে আনা, অর্থনীতি যেন মুখ থুবড়ে না পড়ে সেজন্য দেশি বিদেশি বিনিয়োগ নিশ্চিত, উৎপাদন ব্যবস্থা চলমান রাখার কথাও বলেন জাতীয় পার্টির মহাসচিব। উৎপাদন যাতে ব্যাহত না হয় তার জন্য এবং উৎপাদিত পণ্য যাতে রপ্তানি করতে পারে তার জন্য সরকারের পক্ষ থেকে যা যা সহায়তা করার সেই সহায়তা যেন করা হয়। অনেকদিন ধরেই নির্বাচন পদ্ধতি সংস্কারের কথা বলে আসছে জাতীয় পার্টি। আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রশাসনে ভারসাম্য আনার পরামর্শ দেন চুন্নু। দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হতে পারেন তার জন্য প্রয়োজনীয় আইন করার জন্য আমরা অনুরোধ করছি। নির্বাচন কমিশন, দুদক, পিএসসি সহ সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো প্রভাবমুক্ত রাখারও দাবি জানান জাতীয় পার্টির মহাসচিব। যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে তাদের সকলকে আইনের আওতায় আনা হোক। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুজিবুল হক জানান, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেওয়ার পক্ষে জাপা। নির্বাচন যাতে দেন সেই দাবি করছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সংখ্যালঘুদের বাড়িঘর, মন্দির ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাজধানীতে বিক্ষোভ করেছে সাধারণ হিন্দু শিক্ষার্থীরা। বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা বলেন, দেশব্যাপী লুটপাট ও নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। সরকারি উদ্যোগে ক্ষতিগ্রস্ত গৃহ ও মন্দিরসমূহ নির্মাণ করে দেওয়ারও দাবি করেন তারা। বলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে পূর্ণাঙ্গরূপে হিন্দু ফাউন্ডেশন হিসেবে নিবন্ধন দিয়ে দলীয় লেজুরভিত্তিক ব্যক্তিদের বাদ দিয়ে পুনর্গঠন করতে হবে। হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদের সাথে এই আন্দোলনে যোগ দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা বলেন, কোনো রকমের সহিংসতার সঙ্গে কোনো শিক্ষার্থী নেই, তাই যারা সংখ্যালঘুদের উপর হামলা চালিয়েছে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের এই অন্তর্বর্তীকালীন সরকার তার যথাযথ বিচার করবে। আমি কি বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেইনি? তারপরে কেন আমাদের মন্দিরে হামলা হবে? কেন আজকে এই স্বাধীনতার পরেও আজকে হিন্দু সম্প্রদায়ের ঘরে কেন আগুন? এই মুহূর্তে একটাই জরুরি দাবি, হিন্দুদেরকে রক্ষা করেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সকল মন্দির হামলাগুলোতে সমর্থন করে না। এই নতুন বাংলাদেশে যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তি দেওয়া হবে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর দেশে সংখ্যালঘু সম্প্রদায় আতঙ্কে আছে।
এই পরিস্থিতিতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিসের নেতৃত্বে একটি দল ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন। এ সময় তারা আলোচনা করেন মন্দির কর্তৃপক্ষের সাথে। ভিন্ন ধর্মাবলম্বীদের বাসাবাড়ি এবং বিরোধী মতের সবাইকে নিরাপত্তা দেওয়ার কথা জানান তারা। বলেন, দুর্বৃত্তদের প্রশ্রয় দিতে এই আন্দোলন করা হয়নি। কোথাও হামলার ঘটনা ঘটলে ছাত্র সমাজকে জানানোর অনুরোধ করা হয়। রংপুরে নিহত কাউন্সিলর হারাধন রায়ের বাড়িঘর সহ সংখ্যালঘুদের স্থাপনায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটেনি, এমনটাই জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যের ব্যানারে সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে, সংখ্যালঘুরা কেউই ভারতে যাচ্ছে না। রংপুরের সম্প্রীতির বন্ধন অটুট বলেও জানান তারা। মিথ্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান নেতারা। সেদিন থেকে এই প্রচার, মিথ্যা প্রচার এবং প্রোপাগান্ডা চালাচ্ছে আমাদের সম্প্রদায়কে ঘিরে, সনাতন সম্প্রদায়কে ঘিরে। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, রংপুর মহানগরে এরকম কোনো ঘটনা ঘটে নাই। আমি বলছি, রংপুর জেলা থেকে কোনো সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের লোকজন ভারতমুখী হয়নি। ইন্ডিয়ান চ্যানেলে যে সংবাদগুলা মানে যে অপপ্রচারটা চালাচ্ছে কয়েকটা চ্যানেলে, আপনারা বাংলাদেশের যারা সাংবাদিক আছেন এইটাকে প্রতিরোধ করার জন্য আপনারা সরজমিনে দু একটা প্রতিবেদন করলে আমার মনে হয় সত্যটা প্রকাশ করলে ভালো হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন। দুপুরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দুপুরে গভর্নর 1 পৃষ্ঠার পদত্যাগপত্রটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খানের কাছে জমা দেন। এতে তিনি পদত্যাগের জন্য ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেন। গত 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশ ব্যাংকে যাননি গভর্নর আব্দুর রউফ তালুকদার। শেষবারের মতো সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ দলের কর্মীরা। শুক্রবার সকালে তার মরদেহ নেওয়া হয় রাজ্য বিধানসভায়। সেখানে প্রথম দফায় শ্রদ্ধা জানান বিভিন্ন দলের নেতৃবৃন্দ। তারপর মরদেহ নেওয়া হয় দলের সদর দফতরে। শ্রদ্ধা জানান দলের ভক্ত সমর্থকরা। পরে সাধারণ নাগরিকদের জন্য শ্রদ্ধা জানাতে মৃতদেহ নেওয়া হয় কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবনে। বিকেল 3:15 পর্যন্ত রাখা হয় সেখানে। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ দান করা হবে নীলরতন সরকার মেডিকেল কলেজে। বৃহস্পতিবার সকালে কলকাতায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।